শুধু অ্যাসিড বেজই, আর কিছু না। ইলেকট্রোলাইটও আমি বলবো না আজকে, এটা আরেকদিন ছোট করে পরে বলে দিব। ইলেকট্রোলাইট আমি শুধু অ্যাসিড বেস, কাজেই এইটা একটু জটিল, সেজন্য। আর বাকি সবই আমি আলোচনা হয়েছি। আমি যদি লেকচার ধরি, আমার ক্লাস ধরি, কেস প্রেজেন্টেশন ধরি, তোমরা দেখবা যে বহু টপিকস আমরা ইতিমধ্যে শেষ করে ফেলছি। তার মধ্যে বোঝার বাকি থাকলে এটা এসএমএস দিয়ে দেবো। আমরা পরীক্ষা ডিজাইন করতেছি যে কিভাবে কি করা যাবে, কারণ এইটা কতদিন চলবে, আমাদের এই পরীক্ষার স্কোরিং এর উপর অনেক কিছু নির্ভর করতে হইতে পারে, এটা আগেই বলে দিচ্ছি। কাজেই কারা পারবা না নেটের জন্য, সেটা পরে, সেটা আমরা পরে দেখবো, কিন্তু পারতে হবে। কিভাবে করবো সেটা কিছু সমস্যা থাকলে এটা আমরা পরে দেখবো। যাকে এখন আমরা শুরু করি। ডেভিডসনটা বাইর করো। ডেভিডসন 363 পেজটা বাইর করো। পাইছো? 363 তাসমিয়া পাইছো? জি স্যার। সবাই পাইছে? আচ্ছা, আমি দু একজনকে বলি, যেমন ওমামা আছো, তাসমিয়া আছো, বুশরা আছো। আমি আমার একটা তো গতি আছে, সেভাবে আমি বলি যাই, খুব গতিতে পড়াইতে হবে না, কারণ কন্টেন্ট খুব বেশি না, বোঝাটা বেশি। কেউ যদি মাঝখানে বুঝতে না পারো যে রিপিট করার দরকার হয়, তোমরা আমাকে বলে দিবা যে স্যার এটা রিপিট করেন। ঠিক আছে? শোনা গেছে? জি স্যার। এখন আমি আসি। আমি বইটা সামনে নিলাম কেন, আমি বই ছাড়া এক পৃষ্ঠার মধ্যে বলে দিয়ে শেষ করে দিতে পারি। বইটা একটু সামনে থাকুক, তাহলে সুবিধা হবে তোমাদেরও। 360 অ্যাসিডোসিস হলো একটা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি, এই যে অ্যাসিড বেস ডিস্টারবেন্স, অ্যাসিড বেস হোমোস্টেসিস। দেখো হোয়ারেস, এই যে দেখো এই প্যারার নিচে দেওয়া দুইটা কথা লেখা আছে। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়লে অ্যাসিডোসিস অথবা পিএইচ কমলে, আর উল্টাটা হইলো অ্যালকালোসিস। বাস, শেষ। ঠিক আছে? ক্লিয়ার? এখন এটা রেসপিরেটরি না মানে মেটাবলিক, সেটা আমরা পরে আসতেছি। পাতা উল্টাও 364। আচ্ছা, 364 এ দেখো, এখানে আমি ওই যে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এগুলো পড়ছো, তো সেই পড়াতে আমি দুই একটা কথা বলি, সেটা এত মুখস্থের দরকার নেই, মোটামুটি মাথার মধ্যে থাকো, পরে আমাদের জিনিসগুলো আমরা পরে বলবো। বডির মধ্যে বাফার তিনটা, উপরে দেখো একটা ব্লাড, একটা রেসপিরেটরি, একটা কিডনি, তিনটা বাফার। রেসপিরেশন বাফার সিস্টেম এটা কম্পেনসেট করে কার্বন ডাই অক্সাইড বাড়ায় কমায়, আর কিডনি করে বাইকার্বনেট হাইড্রোজেন আয়ন সিক্রেশনে বা রিটেনশন করে, আর ব্লাড এরটা তো একটা রিঅ্যাকশন দেখছি। বাস, শেষ। এর বেশি কিছু দরকার নাই এখানে, ওটুক থাকলেই হলো। আচ্ছা, এখন আমাদের যখন মনে করো আমরা, আমার মনে হয় যে ইয়েতে চলে যাই, প্রেজেন্টিং প্রবলেমে যাওয়ার আগে আমরা অ্যাসিডোসিস বলছি, অ্যালকালোসিস বলছি, যে অ্যাসিডোসিস অ্যালকালোসিস কাকে বলে, মেটাবলিক অ্যাসিডোসিস কাকে বলে, মেটাবলিক অ্যালকালোসিস কাকে বলে, তারপরে রেসপিরেটরি পরে যাব। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস 364 আছে না? জি স্যার। তোমাদের খাতা আছে তো সাথে? জি স্যার। আচ্ছা, একটা দুইটা কথা টুকে রাখবা, সব সময় হবে না। মেটাবলিক অ্যাসিডোসিস আমরা বলি যখন পিএইচটা তো কমলো বা হাইড্রোজেন আয়ন বাড়লো, কেন? ইফ দেয়ার ইজ এনি রিটেনশন or overproduction of acids other than carbonic acid. এখানে লেখছে আদার দেন কার্বনিক, হ্যাঁ এখানে ঠিকই লেখছে। কার্বনিক অ্যাসিডটা হলো কার্বন ডাই অক্সাইড রিলেটেড, মানে তাহলে ডেফিনেশন কি বলবো? অ্যাসিডোসিস ডিউ টু রিটেনশন or overproduction of acids other than carbonic acid. কার্বনিক অ্যাসিড রেসপিরেশনের সাথে রিলেটেড, সেটা আমরা ওখানে বলবো। তাইলে এখানে আমরা যদি বলি এই যে ডেফিনেশনটা বললাম, ডেফিনেশনের মধ্যে কারণও হয়ে গেছে। রিটেনশন অফ অ্যাসিড কিসে হয়? অ্যাকিউট এন্ড ক্রনিক রেনাল ফেলিউর। আর ওভার প্রোডাকশন কিসে হয়? ওভার প্রোডাকশন হয় তোমার ডায়াবেটিক কিটোএসিডোসিস। এটা তুমি দেখো ওই যে 365 পেজ প্যাথোফিজিওলজির হেডলাইনে যায়া তোমার 2 নাম্বার প্যারা, ডান পাশের প্যারাটা, অ্যাসিডোসিস উইথ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, অ্যানায়ন গ্যাপ পরে, সেই কথাতে আমরা পরে যাচ্ছি না। মোস্টলি ডিউ টু কিটোএসিডোসিস, রেনাল ফেলিউর, ল্যাকটিক অ্যাসিডোসিস। মানে ওভার প্রোডাকশন কোনটাই হলো? কিটোএসিডোসিস আর ল্যাকটিক অ্যাসিডোসিস। আর রিটেনশন কোনটাই হলো? রেনাল ফেলিউর। ঠিক আছে? তাসফিয়া বোঝা গেছে?
তাসমিয়া স্যার বইয়ের কোন পেজে কি এটা বুঝতে তুমি পারিনি, কিন্তু কজগুলো বুঝতে পারছি। 365 পেজ পাইছো? জি স্যার। প্যাথোফিজিওলজি পাইছো? প্যাথোফিজিওলজি পাইছো তো? প্যাথোফিজিওলজির ডান পাশে চলে যাও, এইটার ঠিক ডান পাশে অ্যাসিডোসিস উইথ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ পাইছো? এই যে এইটাই অ্যাসিডোসিস উইথ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ ইজ মোস্ট কমনলি সিন ইন কিটোএসিডোসিস রেনাল ফেলুর ল্যাকটিক অ্যাসিড। অ্যানায়ন গ্যাপের কথা বাদ দাও, তাইলে অ্যাসিডোসিস কেন হলো? ইনক্রিজ রিটেনশন অর ওভার প্রোডাকশন। রিটেনশন হলো কোথায়? রেনাল ফেলুরে। ওভার প্রোডাকশন কোথায় হলো? অ্যাসিডোসিস ল্যাকটিক অ্যাসিড। তাহলে তোমার আমরা যদি মেটাবলিক অ্যাসিডোসিস বলি, তাহলে অ্যাসিডোসিস ডিউ টু ইনক্রিজ প্রোডাকশন or retention of acids other than carbonic acid. তাহলে রিটেনশন কিসে হলো? রেনাল ফেলুরে। ওভার প্রোডাকশন কিসে হলো? কিটোএসিডোসিসে, ল্যাকটিক অ্যাসিডোসিসে। ল্যাকটিক অ্যাসিডোসিস কিসে হয়? নিচে আবার এখানে লেখা আছে নিশ্চয়ই, স্টারভেশন, অ্যালকোহল, ড্রাগ, এগুলাতে লেখা আছে নিচে। এগুলা টিস্যু হাইপোক্সিমিয়াতে হয়, ওষুধে হয়। আবার নিচে একেবারে ওইটার পেজের নিচে দেখো মিথানল, ইথানল, কোনো পয়জনিং যদি হয়, মিথানল বা ইথানল পয়জনিং, সেটাও তো ইনক্রিজ কন্টেন্ট হলো, অ্যাসিডের কন্টেন্টটা বেড়ে গেল না? আমরা রিটেনশন বলছি রেনাল ফেলুর, ওভার প্রোডাকশন বলছি কিটোএসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস। আর যে কোনো পয়জনিং যদি দেই সেটাও কিন্তু ওই যে নিচে দেখো, নিচের লাইনটা পাইছো? অ্যাসপিরিন, ইথানল, ইথাইলিল গ্লাইকল, পাইছো এটা? জি স্যার। তাহলে তোমার এটা হলো এটা হলো মানে ইনক্রিজ অ্যাসিড কন্টেন্ট অফ দা বডি বেড়ে গেল। কিভাবে? এটা পয়জনিং এর জন্য, এটা হলো আলাদা একটা। কিন্তু রিটেনশন এন্ড ওভার প্রোডাকশন এটা ক্লিয়ার। একটা জিনিস, আরেকটা জিনিস আছে, সেটা হলো তুমি উল্টা পেজে যাও, 366 পাইছো? ক্লিনিক্যাল ফিচার পাইছো তো নাকি ওমামা? জি স্যার, জি স্যার। আচ্ছা, এইখানে দেখো নরমাল অ্যানায়ন গ্যাপ, মানে এখানে বলছে যে বাইকার্বনেট লস হয়ে যায়, ডায়রিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এইখানে তো রিটেনশন ওভার প্রোডাকশন হয় নাই, এখানে কি হয়েছে? বাইকার্বনেট লস হয়ে গেছে। ওখানে অ্যাসিড বেশি হয়েছে কারণ বাইকার্বনেট লসের জন্য। এটা হলো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। বাইকার্বনেট সাধারণত রিঅ্যাবজর্ব করে কিডনি টিবিউল থেকে, প্রক্সিমাল টিবিউল, ডিস্টাল টিবিউল, তো আবার জিআই ট্র্যাক্ট থেকে হয়। তো সেগুলা যখন না হয়, বাইকার্বনেট বেশি লস হয় ডায়রিয়ার জন্য, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, তখন অ্যাসিডোসিস হয়। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস আমরা যদি বলি, একটা হলো অ্যাসিডোসিস ডিউ টু ইনক্রিজ রিটেনশন অর ওভার প্রোডাকশন অফ অ্যাসিড আদার দেন কার্বনিক অ্যাসিড। এখানে কারণের মধ্যে আরেকটা জিনিস চলে আসছে, সেটা পয়জনিং এর জন্য, সেটাও বডির কন্টেন্ট অফ অ্যাসিড বেড়ে গেছে আদার দেন কার্বনিক অ্যাসিড। আরেকটা হলো যদি ডায়রিয়াতে বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, রেনাল টিউবুলার অ্যাসিড কঠিন জিনিস, সেটা যদি মনে না রাখতে পারো, ডায়রিয়াতে এখানে বাইকার্বনেট লস হয়ে গেছে। বাইকার্বনেট লস হলে, একটা বাইকার্বনেট লস হলে একটা হাইড্রোজেন আয়ন শরীরে চলে আসে, যার জন্য ওখানে অ্যাসিডোসিস। তাহলে অ্যাসিডোসিসের কারণের মধ্যে কারণগুলো কি কি? একটা হলো কজেস অফ অ্যাসিডোসিস। তাইলে আমরা ডেফিনেশন পড়ছি অ্যাসিডোসিসের, ডেফিনেশন পড়লাম মেটাবলিক অ্যাসিডোসিসের। কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, একটা হলো রেনাল ফেলিউর, একটা হলো ওভার প্রোডাকশন অফ অ্যাসিড, কি কি? কিটোএসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, আরেকটা যে কোনো পয়জনিং সেটাও হতে পারে, আরেকটা হলো লস অফ বাইকার্বনেট, ডায়রিয়া। এই হলো কজেস অফ অ্যাসিডোসিস। রুল নাম্বার 2, 3, 4 যারা আছো বসরা, ক্লিয়ার? যে কোনো একজন রেসপন্ড করো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা গেল। তাহলে অ্যাসিডোসিসের, মেটাবলিক অ্যাসিডোসিসের ডেফিনেশন, মেটাবলিক অ্যাসিডোসিসের কজ, সোজা কথা, অ্যাসিড বেড়ে গেছে, কার্বনিক অ্যাসিড ছাড়া অন্য অ্যাসিড বেড়ে গেছে। কেন? এক্সক্রিট হচ্ছে না, অথবা প্রোডাকশন বেশি হচ্ছে। আর এটা সাধারণ জ্ঞান, কোনো পয়জন শরীর যদি বাইরেতে ঢুকে, এটা ওভার প্রোডাকশনের মতোই, এটা শরীরের ভিতরে ঢুকে গেছে। আরেকটা হলো বাইকার্বনেট লস। এই এখন অ্যানায়ন গ্যাপ, এটা আমি পরে দেখি বোঝানো যায় কিনা, এটা সামনে একে টেকে হয়তো আমি চেষ্টা করতে পারি, কিন্তু কয়জন এনে ধরতে পারবা সেটা আমি জানি না। তবে যেগুলাতে বাইকার্বনেট লস হয়ে যায়, বাইকার্বনেটের এগেইনস্টে একটা ক্লোরাইড চলে আসে। অ্যানায়ন গ্যাপ এই যে উল্টা দিকে দেখো, তোমার এই যে ইনভেস্টিগেশন আছে না, ওই যে ক্লিনিক্যাল ফিচারের নিচে ইনভেস্টিগেশন,
পাইছো? স্যার জি স্যার আচ্ছা ওখানে দেখো অ্যানায়ন গ্যাপ মানে হলো সোডিয়াম পটাশিয়ামের যোগফল আর ক্লোরাইড বাইকার্বনেটের বিয়োগফল। কোনো কোনো জায়গায় পটাশিয়াম বলে না, তাই না? কিন্তু ডেভিডসনে যখন আছে এটা বলাই ভালো। এই যে দেখো সোডিয়াম পটাশিয়ামের যোগফল আর ক্লোরাইড বাইকার্বনের যোগফলের বিয়োগফল। সোডিয়াম পটাশিয়াম যদি ধরি, তোমার মনে করো 135 আর 5 ধরি, একটা রাউন্ড ফিগার ধরলাম, তাহলে হয় 40। আর ক্লোরাইড মনে করো 100, আর ওখানে ধরি 100, ওটা বাইকার্বনেট মনে করো 25, 28, 30 এরকম থাকে আর কি। তাহলে অ্যানায়ন গ্যাপ ওই যে মানে 10, 11, 12 এরকম একটা থাকে আর কি। এটা হলো অ্যানায়ন গ্যাপ। এখন যেখানে ডায়রিয়া হয় সেখানে বাইকার্বনেট লস যখন হয়, ক্লোরাইড শরীরে চলে আসে, তাহলে কি গ্যাপের কোনো পরিবর্তন হবে? বাইকার্বনেট লস হইলো, ক্লোরাইড শরীরে চলে আসলো, এখানে কোনো গ্যাপের পরিবর্তন হবে? না না হবে না। তাইলে এটা 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 হলো নরমাল অ্যানায়ন গ্যাপ। এটা হলো নরমাল অ্যানায়ন গ্যাপ এই ডায়রিয়াতে, রেনাল টিউবুলারিস। আর যদি রেনাল ফেলিউরে যখন হয়, এখানে তোমার রেনাল ফেলিউর যখন হয় তখন অন্য অ্যানায়ন বেড়ে যায়, বাইকার্বনেট কমে যায়, সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে, ক্লোরাইড ঠিক আছে, তাহলে অ্যানায়ন গ্যাপ কি হবে এখানে? বাড়বে বাড়বে, বাড়বে, কারণ ডাইনেটটা তো কমে গেল, বাইকার্বনেট কমে গেল না, বাইকার্বনেট কমে গেছে, কিন্তু অন্য অ্যানায়ন যেগুলো বাড়ছে সেটা তো আমি মাপছি না, তো সেটা তো মাপের মধ্যে নাই, তো আমার হিসাবে নাই তো। তাইলে আমি মনে করো বাইকার্বনেট 25 ছিল, বাইকার্বনেট যদি 15 হয়, তাইলে ক্লোরাইড আগেরটা ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে, অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে না? এটা ক্লিয়ার? জি স্যার বাস এইটুক থাকো, তারপরে এটা যদি না বুঝো এটা পরে দেবো, এটা জটিল জিনিস। তার যদি বুঝে থাকো ভালো, না বুঝলেও এটুক না বুঝলে সমস্যা নাই। তোমরা অ্যাসিডোসিসের ডেফিনেশন বুঝছো, মেটাবলিক অ্যাসিডোসিসের ডেফিনেশন বুঝছো, মেটাবলিক অ্যাসিডোসিসের কজ বুঝছো, একটা হলো কিডনি কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, পয়জনিং, আর একটা হলো ডায়রিয়া, বাস শেষ। আচ্ছা এখন আমরা আসি প্রেজেন্টেশন। এই 364 পৃষ্ঠায় আবার আসো, 364 পাইছো? জি স্যার প্রেজেন্টিং প্রবলেম, ক্লিনিক্যাল ফিচার কি হবে মেটাবলিক অ্যাসিডোসিস? তুমি ট্রিটমেন্টও একই ভাবে হবে, লেখো খাতার মধ্যে, আমরা বইয়ের মধ্যে পড়ে যাচ্ছি। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্লিনিক্যাল ফিচার হলো, একটা হলো ক্লিনিক্যাল ফিচার অফ অরিজিনাল ডিজিজ, এক নাম্বার। 2 নাম্বার হলো অ্যাসিডোসিস ইটসেলফ ক্যান কজ সাম ফিচার, অ্যাসিডোসিসের ফিচার। 3 নাম্বার হলো অ্যাসিডোসিস হইলে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেটার ক্লিনিক্যাল ফিচার। তাইলে আমরা এই হেডলাইন মাথায় রাখি, তারপরে দেখবে একটা দুইটা তোমরা নিজেরাই বলতে পারতেছো। যদি বলি যে অ্যাসিডোসিসের ক্লিনিক্যাল ফিচার, তাইলে ক্লিনিক্যাল ফিচার অফ অরিজিনাল ডিজিজ মানে কজ, ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাসিডোসিস ইটসেলফ, ক্লিনিক্যাল ফিচার অফ ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এটা বুঝতে পারছো বুশরা? জি স্যার ক্লিয়ার? জি স্যার টুইঙ্কেল জি স্যার ক্লিয়ার? জি স্যার ক্লিনিক্যাল ফিচার অফ অরিজিনাল ডিজিজ, তোমরা এইটা একেবারে আমি আজকে এটা নিয়ে মুখস্থ, এটা জটিল জিনিস, আমি চেষ্টা করতেছি একেবারে এটা মুখস্থ করে ফেলো। একটা ক্লিনিক্যাল ফিচার হলো অরিজিনাল ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাসিডোসিস, ক্লিনিক্যাল ফিচার অফ ফ্লুইড ইলেকট্রোলাইট। তাহলে আমরা একটা একটা করে আসি, মনে করো রেনাল ফেলিউর, একটা একটা করে আসি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, আমরা যাই ধরি ডায়রিয়া, তাহলে ক্লিনিক্যাল ফিচার রোগী কি নিয়ে আসবে? আমরা যদি জানা থাকে, যেমন একিআই রোগী অলিগুরিয়া নিয়ে আসছে, রোগী ডায়াবেটিস আনকন্ট্রোল, রোগী ডায়রিয়া হয়েছে, কিন্তু সিকেডির বেলায় অ্যাসিম্পটোমেটিক থাকে, সেক্ষেত্রে আমরা অন্য কিছু প্যারামিটার করবো, তাহলে অরিজিনাল ডিজিজের কিছু পাইলাম। আচ্ছা অ্যাসিডোসিসের ক্লিনিক্যাল ফিচার কি? এটা এখানে অ্যাসিডোসিসের ক্লিনিক্যাল ফিচার, এখানে দেখো প্রেজেন্টিং প্রবলেম ইন অ্যাসিড বেস ব্যালেন্স, এই যে হেডলাইনটা, পেশেন্ট উইথ, পাইছো তো? হ্যাঁ, জি স্যার patient with disturbance of acid base balance may present clinically either the effects of tissue malfunction due to disturbed pH ব্র্যাকেটে কয়েকটা কথা, or the secondary changes in respiration that occur as a response to it. আচ্ছা তারপরে দেখো the clinical feature is often dominated by underlying cause rather than acid base abnormality, তাহলে এখানে অরিজিনাল কজ নিয়ে আমরা বলছি। আর অ্যাসিডোসিস ইটসেলফ এর ফিচারের মধ্যে 2-3টা সিস্টেমকে এফেক্ট করে, একটা হলো রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, আর একটা হলো জিআই। রেসপিরেটরি সিস্টেম কি?
হাইপারভেন্টিলেশন, অ্যাসিডোটিক ব্রিদিং এক নাম্বার। নার্ভাস সিস্টেম কি? রোগী ড্রাউজি। আর জিআই সিস্টেমটা এখানে নাই, এটা আগের এডিশনে ছিল কিন্তু এটা খুবই দরকার। রোগীরা ভমিটিং নিয়ে আসে, ভমিটিং এর বা ডিসপেপসিয়া, খাইতে পারে না। আমরা অ্যানোরেক্সিয়ার অনেক কারণ, আমার মনে আছে যে অ্যানোরেক্সিয়ার কারণ বললে দুইটা মাথায় রাখতে হবে, একটা হলো হেপাটাইটিস, একটা হলো প্রেগন্যান্সি। তো অন্য অনেক কারণ আছে ভমিটিং এর কারণ, কিন্তু এটা হলো আরেকটু অ্যাডভান্স লার্নিং যে অ্যাসিডোসিস। মাঝে মাঝে আমাদের কয়েকদিন আগেও একটা রোগী ভর্তি ছিল, কোনো ফিচার নাই, অ্যাবডোমেনে কিছুই নাই, কোনো সমস্যা নাই, অ্যাবডোমেন সফট টেন্ডার নাই, ব্যথা নাই, কিছু নাই, ভমিটিং, শুধু রোগী খাইতে পারে না, বমি হয়। এটা অ্যাসিডোসিসের ফিচার। কাজে অ্যাসিডোসিসের ফিচার কোন কোন সিস্টেম ধরবে? একটা হলো নার্ভাস সিস্টেম, একটা হলো রেসপিরেটরি সিস্টেম, আর একটা হলো জিআই সিস্টেম। কার্ডিওভাস্কুলার যেটা লিখছে সেটা হয়, কিন্তু সেটা খুব ক্লিয়ার না আমাদের কাছে, সবসময় বুঝতে পারি না। যেমন একটা উদাহরণ দেই, সেপটিক শক যখন হয়, সেপটিসিমিয়া, সেখানে অ্যাসিডোসিস হয়, কিন্তু রোগীর দেখবে ব্লাড প্রেশার পাওয়া যায় না, কিন্তু সেখানে তো ফ্লুইড লস হয় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, কারণ অ্যাসিডোসিস কার্ডিও ডিপ্রেশন, কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সাপ্রেস করে। সেখানে যেরকম বেজোডাইলেশন করে পেরিফেরিতে, আবার কার্ডিওভাস্কুলার মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে, ফলে রোগীর হাইপোটেনশন হয়। কিন্তু একটা রোগীর ব্লাড প্রেশার আগে খুব জানা না থাকলে এই ব্লাড প্রেশার দিকে হিসাব করা খুব মুশকিল, কিন্তু এই জন্য এখানে কার্ডিওভাস্কুলার লিখছে। তোমরা আমার মনে হয় যে মাথায় রাখো যে অ্যাসিডোসিস হলে রোগী স্যার ভমিটিং হতে পারে, জিআই আপসেট হতে পারে, তারপরে রোগী ড্রাউজি হবে, অজ্ঞান হবে, রোগীর হাইপারভেন্টিলেশন হবে বা পোস্টাল ব্রিদিং হবে। এই হলো অ্যাসিডোসিসের ফিচার। তাহলে আমরা কি বলতেছিলাম? অ্যাসিড বেস অ্যাসিডো মেটাবলিক অ্যাসিডোসিসের ক্লিনিক্যাল ফিচার, একটা বললাম অরিজিনাল ডিজিজ, একটা বললাম অ্যাসিডোসিস, আরেকটা কি বললাম? রুল নাম্বার 3, আরেকটা কি বললাম? স্যার ফিচার অফ ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট। ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স। এখন ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স আসি কোন কোন জায়গায় পাইবা। মনে করো ডায়াবেটিক কিটোএসিডোসিস, রোগীর ডিহাইড্রেশন, রোগীর ডায়রিয়া, ডিহাইড্রেশন, রেনাল ফেলুর, যদি ডায়রিয়ার জন্য হয়ে থাকে তাহলে সেটা পাবে, কিন্তু যদি তোমার না থাকে তাহলে কিছু পাওয়া যাবে না। আর কি পাইতে পারি? ফ্লুইড ইলেক্ট্রোলাইট বললাম না, হাইপারক্যালেমিয়া, রেনাল ফেলুরে হইলো, ওইটার ফিচার থাকতে পারে, অথবা বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি থাকতে পারে, ক্লিনিক্যালি অবভিয়াস নাও হতে পারে। ক্লিনিক্যালি অবভিয়াস আমরা বেশি পাই ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডায়রিয়া, এগুলাতে। রেনাল ফেলুরে পাই, একিআই এ পাই। যদি ডায়রিয়ার পরে একিআই হয় তাহলে রোগী বলবে যে আমার ডায়রিয়া হয়েছিল, আমার তো এখন ডিহাইড্রেশন, আমরা এক্সামিনেশন করে পাবো এখন ইউরিন হচ্ছে না, এখন বমি হচ্ছে, রোগী ড্রাউজি হয়ে গেছে, হাইপারভেন্টিলেশন হয়ে গেছে। তাহলে তুমি সবগুলো এখন মিলাইবা। তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস যদি বলি, অরিজিনাল ডিজিজ, ফিচার্স অফ অ্যাসিডোসিস ইটসেলফ, জিআই, রেসপিরেটরি নার্ভাস সিস্টেম, আর একটা হলো ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স ইফ যদি থাকে। তাহলে এখন তুমি যদি আমি বলি আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস, রেনাল ফেলুর এই ম্যানেজমেন্ট আমরা পড়াইছি, কিন্তু এটা ওখানে বলতে গেলে প্রায়শই হারায় যায়। তুমি এই প্রিন্সিপাল থেকেও মাথায় রাখতে পারো। ডায়াবেটিক কিটোএসিডোসিস ক্লিনিক্যাল ফিচার কি? স্যার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকবে, রোগীর স্যার অ্যাসিডোসিসে ভমিটিং হবে, রোগী অজ্ঞান হবে, হাইপারভেন্টিলেশন হবে, অ্যাসিডোসিসের ফিচার, আর স্যার রোগী ডিহাইড্রেশন থাকবে, বা শেষ, হাইপোগ্লাইসিমিয়ার সাথে পার্থক্য হয়ে গেল। রেনাল ফেলুরের ক্লিনিক্যাল ফিচার কি? স্যার রেনাল ফেলুরের রোগীর অরিজিনাল ডিজিজ, রোগীর ইউরিন হবে না, অথবা রেনাল ফেলুর ডায়রিয়া বা অন্য একটা ক্রনিক হইলে অন্য কোনো ডিজিজ থাকবে, ডায়াবেটিস, হাইপারটেনশন। রোগীর অ্যাসিডোসিসের জন্য ডিসপেপসিয়া, ভমিটিং, রোগী অজ্ঞান হইতে পারে, হাইপারভেন্টিলেশন থাকতে পারে। তারপরে মনে করো ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সের যদি ব্যাপার থাকে তাহলে থাকবে, আর তা না হলে সেটাও যদি না পাই তাহলে ইনভেস্টিগেশনে যায় ইলেক্ট্রোলাইটের ইমব্যালেন্স হবে। সাধারণত অ্যাসিডোসিসে পটাশিয়ামটা বেড়ে যায়, বাইকার্বনেট কমে, পিএইচ কমে, কাজে ওইটা তো আমরা ইনভেস্টিগেশনে পেয়ে যাব যদি ক্লিনিক্যালি না পাই। এই তো ক্লিনিক্যাল ফিচার। এটা ক্লিয়ার? রুল নাম্বার 19। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একেবারে ঠিক এইভাবে যে মেটাবলিক অ্যাসিডোসিসের সংজ্ঞা, মেটাবলিক অ্যাসিডোসিসের সংজ্ঞা, increased production or retention of acid other than acid or loss of bicarbonate in diarrhea, আর পয়জনিং তো একটা এডিশনাল কজ। আর একটা হলো কজেস আমরা বললাম রেনাল ফেলুর, কিটোএসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, পয়জনিং, ডায়রিয়া, এগুলা ক্লিনিক্যাল ফিচার। অরিজিনাল ডিজিজের ক্লিনিক্যাল ফিচার, তুমি যত আমি ডিজিজ বললাম সবগুলোর ক্লিনিক্যাল ফিচার তুমি লিখবে, বই পড়ার। অরিজিনাল ডিজিজ,
তার অ্যাসিডোসিসের জন্য ডিসপেপসিয়া, ভমিটিং, ড্রাউজিনেস, হাইপারভেন্টিলেশন। আর ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স যেটাতে থাকবে, যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিসে থাকবে, ল্যাকটিক অ্যাসিডোসিস নাও থাকতে পারে, রেনাল ফেলিউরে একই আইভিলে থাকতে পারে, অন্যগুলোতে নাও থাকতে পারে। ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সের রিফ্লেকশন, সেটা ক্লিনিক্যালি হতে পারে বা বায়োকেমিক্যালি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসি মেটাবলিক অ্যাসিডোসিসের ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন কি? ইনভেস্টিগেশন সেই তুমি আসো, একটা হলো ইনভেস্টিগেশন অফ অরিজিনাল ডিজিজ আর ইনভেস্টিগেশন অফ ইলেকট্রোলাইট, ইনভেস্টিগেশন অফ অ্যাসিডোসিস ইটসেলফ। তুমি ওইভাবেই মাথায় রাখো। অ্যাসিডোসিসের জন্য আমরা কি করি? এবিজি করি। এবিজি করলে পিএইচ আমরা দেখি, এখানে বাইকার্বনেট দেখি, কার্বন ডাই অক্সাইড দেখি, এবিজি করলাম। আচ্ছা, এটা গেল। আর কি করব? সেই তুমি ওইটা মাথায় রাখো, ওই হেডলাইনেই ইলেকট্রোলাইট করব। অ্যাসিডোসিসের সাথে সাধারণত হাইপারক্যালেমিয়া থাকে, আর যদি তোমার ডায়রিয়া হয়ে থাকে দেখবে সোডিয়ামও কমে গেছে, সেগুলো থাকতে পারে। কিটোএসিডোসিস হলে দেখবে পটাশিয়াম বেড়ে গেছে, অ্যাসিডোসিসের সাথে পটাশিয়াম বেশি থাকে। ইলেকট্রোলাইট করলাম, তাহলে এবিজি করলাম, ইলেকট্রোলাইট করলাম। আর কি করব? ইনভেস্টিগেশন অফ অরিজিনাল ডিজিজ। তাহলে ব্লাড সুগার করো, আর ওখানে ক্রিয়েটিনিন করো, আলট্রাসাউন্ড করো। অরিজিনাল ডিজিজ মানে আমরা যদি পয়জন থাকে সেগুলা আমরা ব্লাডে মেজারও করতে পারি। এই তো শেষ ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশনও তুমি এভাবে সাজাও, ইনভেস্টিগেশন অফ অরিজিনাল ডিজিজ, ইনভেস্টিগেশন অফ অ্যাসিডোসিস মানে এবিজি। এবিজিতে আমরা কি দেখবো? পিএইচ, বাইকার্বনেট, কার্বন ডাই অক্সাইড দেখবো, এটা দেখবো। আর কি দেখবো? অরিজিনাল ডিজিজ দেখলাম, আর ইলেকট্রোলাইট দেখবো। ইলেকট্রোলাইটে কি পাবো? পটাশিয়াম বেশি পাবো। এটা হলো ইউজুয়াল, এটা হলো পোস্ট গ্রাজুয়েট কোশ্চেন যে অ্যাসিডোসিস আছে, পটাশিয়াম কমে গেছে, সেটা আনইউজুয়াল, সেটা অন্য ব্যাখ্যা আছে, তোমাদের এটা দরকার নাই। তোমরা অ্যাসিডোসিসের সাথে পটাশিয়াম বেশি, এটা ক্লিয়ার? রোল নাম্বার 20 আফরিন হোসেন। শোনা যাচ্ছে? রোল নাম্বার 26 ক্লিয়ার? আচ্ছা, ইনভেস্টিগেশন হয়ে গেল। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা ওইভাবে আসো, আমরা রেনাল ফেলিউর পড়াইছি, অরিজিনাল ডিজিজের চিকিৎসা। আর কি? ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেটা আমরা ক্লিনিক্যালি পাই, যেমন কিটোএসিডোসিসে ডিহাইড্রেশন পাই, আমরা ফ্লুইড দেই। ইলেকট্রোলাইট, কিটোএসিডোসিসে সাধারণত পটাশিয়াম বেশি থাকে, অ্যাসিডোসিস ইনিশিয়ালি আমরা নরমাল স্যালাইন দেই, পটাশিয়াম দেই না। আর তারপরে এটা তো ইলেকট্রোলাইট দেখে আমরা ঠিক করব। তাহলে ফ্লুইড, যদি রেনাল ফেলিউর থাকে, ডায়রিয়ার জন্য হয়ে থাকে ডিহাইড্রেশন, ওটা কারেকশন করতে হবে। আর ক্রনিক রেনাল ফেলিউর থাকলে ফ্লুইড ইলেকট্রোলাইটের কি ইমব্যালেন্স বাইরে বোঝা যাবে না, আমরা ইলেকট্রোলাইট দেখে পরে ঠিক করব। কাজে কি করলাম? এখানে অরিজিনাল ডিজিজের চিকিৎসা, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের চিকিৎসা। অরিজিনাল ডিজিজ যদি ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়, আমরা সবসময় পরীক্ষার মধ্যে এগুলো মুখ খুলতে পারে না। ডায়াবেটিক কিটোএসিডোসিসের প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট, ওই কথায় যাও। অরিজিনাল ডিজিজ আর সলিউবল ইনসুলিন, আর ফ্লুইড ইলেকট্রোলাইট ডিহাইড্রেশন কারেকশন করব, ইলেকট্রোলাইট কারেকশন করব। অ্যাসিডোসিসে বাইকার্বনেট খুব, কিটোএসিডোসিসে খুব কম লাগে, কিন্তু রেনাল ফেলিউরে বেশি বেশি লাগে আর কি। তো যাই হোক, অ্যাসিডোসিস কারেকশন, একটা হলো অ্যাসিডোসিস কারেকশন, ফ্লুইড ইলেকট্রোলাইট, আর একটা অরিজিনাল ডিজিজ। তাহলে তুমি রেনাল ফেলিউর বলো, কিটোএসিডোসিস বলো, ল্যাকটিক অ্যাসিড, সবগুলোর চিকিৎসা হয়ে গেল। এখন তুমি ডিহাইড্রেশন, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেরকম থাকবে সেরকম তুমি চিকিৎসা করবা। সবসময় যে ইউজুয়াল থাকে তা না, কিন্তু ইন জেনারেল মাথায় রাখতে হবে এগুলোতে হাইপারক্যালেমিয়া থাকে। হাইপারক্যালেমিয়া হলে আমি কিডনি ফেলিউর যখন পড়াইছি সেখানে সুন্দর করে আমি বলে দিছি, সেটা একবারে সব করে করে ফেলবা, যে ক্যালসিয়াম গ্লুকোনেট, গ্লুকোজ, ইনসুলিন, যেগুলো যেগুলো আছে সেগুলো করে ফেলবা। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের চিকিৎসা। মেটাবলিক, আমরা অ্যাসিডোসিসের সংজ্ঞা পড়লাম, মেটাবলিক অ্যাসিডোসিসের সংজ্ঞা বলছি। মেটাবলিক অ্যাসিডোসিসের প্রেজেন্টিং ফিচার কজ বললাম। প্রেজেন্টিং ফিচারের মধ্যে অরিজিনাল ডিজিজ, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফিচার, অ্যাসিডোসিসের ফিচার। ইনভেস্টিগেশনে এবিজি দিয়ে অ্যাসিড বেস দেখবো, কি কি আছে, পিএইচ এর কি, বাইকার্বনেট। অরিজিনাল ডিজিজে ক্রিয়েটিনিন দেখি অথবা ব্লাড সুগার দেখি, আর একটা হলো ইলেকট্রোলাইট দেখি। এটা ক্লিয়ার? রোল নাম্বার কত মাইশা? শোনা? জি স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার
স্যার এই অ্যাকিউট ওয়াটারি মানে স্যার সিভিয়ার অ্যাকিউট ডায়রিয়ার মধ্যে যখন স্যার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তখন তো স্যার হাইপোক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া আর মেটাবলিক অ্যাসিডোসিস হয়। সেটা তো ওই যে একটু আগে বললাম, সাধারণভাবে অ্যাসিডোসিসের একটু আগে কিন্তু আমি কথাটা বলছি, সাধারণভাবে অ্যাসিডোসিসের সাথে হাইপারক্যালিমিয়া থাকে। এখন এইখানে তোমার এইখানে দেখতে হবে যে কোনটা ডোমিনেট করতেছে। রেনাল ফেলিউরের বেলায় সবসময় হাইপারক্যালিমিয়াই থাকবে, এইখানে দেখতে হবে কোনটা ডোমিনেট করতেছে। যদি মনে করো ডায়রিয়া বেশি হইলো অ্যাসিডোসিস সেই হারে হয় নাই, তাহলে পটাশিয়াম কম পাইতে পারো। কিন্তু যদি দেখালে অ্যাসিডোসিস বেশি হয়ে গেছে, ডায়রিয়া 2 দিন আগে কমে গেছে ফ্লুইড টুইড দিয়ে, তাহলে দেখবা ওইটা বেড়ে গেছে। কাজে কিন্তু জি স্যার। তোমার যদি তোমাকে উত্তর জিজ্ঞেস করে অ্যাসিডোসিসের সাথে সবসময় হাইপারক্যালিমিয়া থাকে, কিন্তু এটা হলো পটাশিয়াম লসের আরেকটা কারণ আমাদের এখানে রয়ে গেছে, যার জন্য এখানে একটা ব্যালেন্স হবে, কোনটা ডমিনেট করবে সেটার উপর নির্ভর করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, Thank এটা you. গেল। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের ডেফিনেশন, কজ, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, সব শেষ। এখন আমি আসি, তোমরা 365 পেজটা ডেভিডসনে আছে? জি স্যার। উপরে একটা চার্ট দেখো, চার্টের যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস আছে না? হ্যাঁ, এখানে মেটাবলিক অ্যাসিডোসিসে কি হচ্ছে, হাইড্রোজেন আয়ন বাড়ছে আর পিএইচ তাহলে কমবে, পিএইচ এখানে লেখে নাই, পিএইচ কমবে। আর বাইকার্বনেট কি হবে, বাইকার্বনেট কমবে, বাইকার্বনেট কমবে, ঠিক আছে? আর মেটাবলিক অ্যালকালোসিসে কি হবে, উল্টাটা। আমার মনে হয় এটা আমাকে একটু মনে করে দিও, এটা সব পড়া হইলে পরে আমি এখানে আসি, সেটা ভালো হবে। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস এটা শেষ, আমরা আসি মেটাবলিক অ্যালকালোসিস। ওই যে 366 পাইছো? জি স্যার। আচ্ছা, 366 আরেকটা হলো যে তোমার ওই যে 366 অ্যালকালোসিসে যাওয়ার আগে বাম দিকে আমি যে কথাগুলো বলছি, ইনভেস্টিগেশনটা দেখো, এখানে একটু এই লাইনগুলো দেখবা। যেমন লেখো, ইনভেস্টিগেশনটা ডেভিডসনে লেখছে, different types of metabolic acidosis can be distinguished by blood gas, creatinine, electrolyte, bicarbonate। মানে ইনভেস্টিগেশন কি কি করবে এটাই বলছি আর কি, এটি আর কিছু। আচ্ছা, এখন আমরা মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিসের তাহলে কি ডেফিনেশন? একটা হলো কি হবে, এখানে হাইড্রোজেন আয়ন কমে যাবে, পিএইচ বেড়ে যাবে। অ্যালকালোসিস ডিউ টু মেটাবলিক কজ, এটা যদি জেনারেল কথা বলি, এখানেও ওই অ্যাসিড রিলেটেডই, তো এখানে মেটাবলিক কজ। এখন এখানে স্পেসিফিক একটা দুইটা কজ আছে, সেই কজটা নিয়ে আলোচনা করলে সবই হয়ে যাবে। তো মেটাবলিক অ্যালকালোসিসটা হইতে হবে কি মেটাবলিক কারণে, নট রিলেটেড টু কার্বনিক অ্যাসিড। অ্যাসিড কমে যাবে, হাইড্রোজেন আয়ন কমে যাবে। ওই যে ওই চার্টে যদি যাই, ওই যে চার্টটা দেখাইতেছিলাম 365, হাইড্রোজেন আয়ন কমে গেল আর বাইকার্বনেট বেড়ে যাবে। আচ্ছা, এখন এইখানে এই শব্দ শোনা যাচ্ছে তো? Yes, sir. জি স্যার। Metabolic alkalosis is best classified according to accompanying extracellular fluid volume, যেমন হাইপোভলিমিক, আমি অন্য বইয়ে আছে স্যালাইন রেসপন্সিভ, স্যালাইন রেজিস্ট্যান্ট। মানে মেটাবলিক অ্যালকালোসিস কারণের মধ্যে একটা দুইটা কারণে ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখো তাইলেই হবে। ইম্পর্টেন্ট একটা কারণ হলো ভলিউম ডিপ্লেশন ডিউ টু ভমিটিং, ভমিটিং হলো, বমি হলো। আচ্ছা, বমি হলে কি হবে, অ্যাসিড কমে যাবে, অ্যাসিড কমে যাবে, তাহলে কি হবে, অ্যালকালোসিস। কিন্তু এটা কিডনি ঠিক করে ফেলে, কিন্তু যদি বমি বেশি হয় তাহলে কি হবে, ভলিউম কমে যাবে না, ভলিউম কমে যাবে। ভলিউম কমে গেলে কি হবে, কিডনি থেকে কি রিটেনশন করবে, সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম রিটেনশন করবে। এক্সক্রেট করবে কি, পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম এক্সক্রেশন করে যদি বেশি ভলিউম ডিপ্লেশন হয়, তাহলে পটাশিয়াম বেশি যেতে যেতে পটাশিয়াম যখন কমে যায় তখন হাইড্রোজেন আয়ন যেতে থাকে, সোডিয়ামের এগেইনস্টে পটাশিয়ামও যায়, হাইড্রোজেন আয়নও কিডনিতে চলে যায়, ইউরিনে চলে যায়। তাইলে হাইড্রোজেন আয়ন কি হলো, কমে গেল না? তাইলে তোমার তাইলে একদিক দিয়ে
ভমিটিং, অল্প ভমিটিং হইলে এটা কিডনি কম্পেনসেট করে ফেলে। বেশি ভমিটিং হইলে ইনিশিয়াল শুরুটা হয় অ্যালকালোসিসের ডিউ টু ভমিটিং, কিন্তু এটা সাস্টেইন করে বিকজ অফ রেনাল রিটেনশন অফ রেনাল এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন। রেনাল এক্সক্রিশন অফ হাইড্রোজেন কেন এক্সক্রিট হচ্ছে? ভলিউম কমে গেল, সোডিয়াম রিটেন করলো, সোডিয়ামের এগেইনস্টে পটাশিয়াম ইউরিনে চলে গেল, হাইড্রোজেন আয়নও চলে গেল। পটাশিয়াম যখন বেশি চলে যায় তখন এটাকে যায় রিপ্লেস করে যে হাইড্রোজেন আয়ন, তখন সোডিয়ামের এগেইনস্টে হাইড্রোজেন আয়ন যেতে থাকে, তাহলে হাইড্রোজেন আয়ন এখানে লস করলো। এইটা হলো অ্যালকালোসিস। এখন তুমি 367 পেজ পাইছো? 367 একটা ভমিটিং এর একটা শক দেওয়া আছে না? Yes, sir. এইটা বোঝার চেষ্টা করবা। এখানে এরা পেজগুস লাগা দিছে, তুমি তোমার সিম্পলিফাইড হয়েছে। আমি যেভাবে বলছি, এই যে গ্যাস্ট্রিক লস হলো, তারপরে তোমার ভলিউম কমে গেল। ভলিউম যখন কমে গেল, রেনিন এনজিওটেনসিনের মাধ্যমে হোক বা যে কোনো ভাবে হোক, সেটাতে যাওয়ার দরকার নেই। সল্ট ওয়াটার রিটেনশন করবে। কি রিটেনশন করবে? সোডিয়াম রিটেনশন করবে। সোডিয়াম যখন রিটেনশন করে তখন এই যে হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন করে। এই যে সোডিয়াম রিটেনশন করলে হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন হয়, পটাশিয়ামও এক্সক্রিশন হয়। আর যদি বেশি বমি হয় তাহলে ইন্টেস্টাইন থেকেও পটাশিয়াম চলে যায়, সেটা এখানে দেখেছে। তার মানে পটাশিয়াম যদি আগেই কমে যায় তাহলে ওখানে হাইড্রোজেন আয়ন সিক্রেশন আরো বেশি হবে। তার মানে সোজা কথায় মাথায় রাখো, বমি হইয়া একটা অ্যাসিড লস হইছে, তারপরে কিডনিতে যায় ভলিউম কমে যাওয়ার ফলে সোডিয়াম রিটেনশন হইছে এবং এগেইনস্টে পটাশিয়াম কমে যাচ্ছে এবং হাইড্রোজেন আয়ন কমে যাচ্ছে। এটা হলো অ্যালকালোসিস ডিউ টু হাইপোভলিমিয়া। এই তাহলে অ্যালকালোসিসের কজ মানে কি? একটা হলো ভলিউম লস, ভমিটিং, এটা। আরেকটা কজ ওই নিচে দেখো, নরমোভলিমিক অ্যালকালোসিস। এটা মাথায় রাখো, যে কোনো কারণে যদি পটাশিয়াম কমে যায়, নিচে লেখা আছে প্যাথোফিজিওলজি নিচের প্যারাতে, যে কোনো কারণে পটাশিয়াম কমে গেলে এটা তুমি দেখবে যে অনেক সময় আমরা ডায়োটিক্স ব্যবহার করি, ক্লুসেমাইড ব্যবহার করতে করতে তারপরে পটাশিয়াম কমে যায়, তখন অ্যালকালোসিস। আবার মনে করো এলডোস্টেরনিজম, কোন এলডোস্টেরন সিক্রেশন বেশি হলো, সোডিয়াম রিটেনশন হবে, পটাশিয়াম লস হবে। পটাশিয়াম যখন লস হয় তখন ওখানে তোমার অ্যালকালোসিস। তার মানে অ্যালকালোসিসের কজের মধ্যে একটা হলো ভমিটিং, 2 নাম্বার হলো হাইপোক্যালেমিয়া ডু টু এনি কজ। বাস এইটাই মূল কথা, হলো এইটাই। এটা মুখস্থ করা কোনো ব্যাপার না, কিন্তু বোঝার জন্যই আমি এত সময় নষ্ট করতেছি। এটা বোঝা গেছে? বুঝতে পারছো? রুল নাম্বার 16, 18, রুল নাম্বার 18 আছো? জি স্যার। ক্লিয়ার? অ্যালকালোসিসের কজ ভমিটিং, আরেকটা হাইপোক্যালেমিয়া ডিউ টু এনি কজ। শোনা যাচ্ছে তো? রুল নাম্বার শোনা যাচ্ছে? তাহলে অ্যালকালোসিসের কজ হয়ে গেল, অ্যালকালোসিসের কজ। তো এখানে ভলিউম, হাইপোভলিমিক, নরমোভলিমিক, এটা মাথায় রাখলে সুবিধা, ট্রিটমেন্টটা ইজি আর কি। আচ্ছা যাও, তাহলে অ্যালকালোসিসের ক্লিনিক্যাল ফিচার কি হবে? এখন লেখো অ্যালকালোসিসের ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার হলো অ্যালকালোসিস ইটসেলফ, আর একটা হলো অরিজিনাল ডিজিজ। অরিজিনাল ডিজিজ কি? রোগী বমি করছে। অরিজিনাল ডিজিজ কি? রোগীরে ডায়াবেটিস দিছে অথবা কোনো কারণে রোগী হাইপোক্যালেমিয়াতে ভুগছে। আর অ্যালকালোসিসের ক্লিনিক্যাল ফিচার হলো, অ্যালকালোসিস সবসময় মাথায় রাখবা, অ্যাসিডোসিস নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে, অ্যালকালোসিস এক্সাইট করে, এক্সাইটেবিলিটি বেড়ে দেয়। এই যে অ্যালকালোসিসে দেখো ক্লিনিক্যাল ফিচার এখানে লেখা আছে, ক্লিনিক্যালি অ্যাপার্ট ফ্রম ম্যানিফেস্টেশন অফ আন্ডারলাইং কজ। তার মানে আন্ডারলাইং কজের কিছু ফিচার থাকবে। আরেকটা হলো এই যে ইনক্রিজ নিউরোমাসকুলার ইরিটেবিলিটি, রোগীর টিংলিং সেন্সেশন হবে, টিটানি হবে। টিটানির কারণের মধ্যে আমরা দুইটা বলি, একটা হলো হাইপোক্যালসিমিয়া আর একটা হলো অ্যালকালোসিস। টিটানির কজ অ্যালকালোসিস একটা, আর একটা হলো হাইপোক্যালসিমিয়া। তাহলে অ্যালকালোসিসের ক্লিনিক্যাল ফিচার হলো অরিজিনাল ডিজিজের ক্লিনিক্যাল ফিচার। একটা রোগী ডায়াবেটিস পাচ্ছে সিরোসিসের জন্য, অন্য কারণে পাচ্ছে, এটা অ্যালকাল। অথবা রোগী মনে করো বমি করতেছে, অরিজিনাল ডিজিজ কি? বমির একটা ইতিহাস আছে,
ডিহাইড্রেশন আছে। আর অ্যালকালোসিসের ফিচার কি, টিটানি হবে, ক্র্যাম্পিং হবে, টিংলিং সেন্সেশন হবে, বাচ্চা হলে অনেক সময় কনভালশন হয়। এই হলো অ্যালকালোসিস ক্লিনিক্যাল ফিচার। আমরা যদি ইনভেস্টিগেশন করি, ইনভেস্টিগেশন সেই অরিজিনাল ডিজিজ সেটা ইলেকট্রোলাইট বলি। এখানে তো ইলেকট্রোলাইটই মেইন, ইলেকট্রোলাইট। বমির অন্য কোনো কারণ থাকলে সেটা হতে পারে। আর তারপরে কি এবিজি যদি করি, ওই যে আমরা ওই 365 পেজে মেটাবলিক অ্যালকালোসিস, এখানে কি হবে, পিএইচ বেড়ে যাবে, হাইড্রোজেন আয়ন কমে যাবে, বাইকার্বনেট বেড়ে যাবে এই অ্যালকালোসিস। চিকিৎসাটা কি? চিকিৎসাটা এখানে তোমার অ্যালকালোসিস হলে ভলিউম ডিপ্লেশন হলে ভলিউম রিপ্লেস করতে হবে নরমাল স্যালাইন দিয়ে। আর কি করতে হবে? আর হলো আদার ফ্লুইড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সটা কারেকশন করতে হবে, ওইটা যদি থাকে আর কি। ওই এখানে আদার ফ্লুইড ইলেকট্রোলাইটই মূল কজই হলো আদার ফ্লুইড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স। তাহলে যদি অরিজিনাল ডিজিজ হাইপোক্যালেমিয়া, সেটা চিকিৎসা করতে হবে, আর কিছু না। অন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিছু থাকলে চিকিৎসা করতে হবে। অরিজিনাল ডিজিজ প্লাস ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা আছে এটা ঠিক করতে হবে। ভার্সেস অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, এইটুকুই। রুল নাম্বার 20 শোনা যাচ্ছে? রুল নাম্বার 20 আছে? রুল নাম্বার 20 আছে না নাই? জি স্যার স্যার 20 আছে, শোনা ক্লিয়ার যাচ্ছে। তো? ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, মেটাবলিক অ্যালকালোসিস। Yes, sir. স্যার নরমোভলিউমিক অ্যালকালোসিস একটু বলে দেন না স্যার। নরমোভলিউমিক হলো যে এখানে কোনো ভলিউম ডিপ্লেশন হয় না। অ্যালকালোসিসের মেটাবলিক অ্যালকালোসিস দুটো কারণেই তো বললাম, একটা হলো ভমিটিং আর একটা হলো হাইপোক্যালেমিয়া ডিউ টু এনিকোস। বাস শেষ। হাইপোক্যালেমিয়া ডিউ টু এনিকোস, সেটা রোগীর অন্য ডায়রিয়ার জন্য যদি হয় সেটাও হতে পারে। ডায়রিয়ার জন্য আমরা অ্যাসিডোসিস বলছি, কিন্তু ডায়রিয়া এমন পর্যায়ে চলে গেল, পটাশিয়াম এত কমে গেছে, সেই রেনাল ফেলিউর হওয়ার আগে পটাশিয়ামের ম্যানিফেস্টেশন হয়ে গেছে। অথবা কোনো ডায়াবেটিস পাচ্ছে, অথবা মনে করো অ্যালডোস্টেরন সিক্রেশন বেশি, সোডিয়াম রিটেনশন হচ্ছে, পটাশিয়াম কমে গেছে। তাহলে নরমোভলিউমিকটা হলো হাইপোক্যালেমিয়া ডিউ টু এনিকোস। ক্লিয়ার? জি স্যার। এটার কজ শিখলাম, ইনভেস্টিগেশন শিখলাম, ট্রিটমেন্ট শিখলাম, মেটাবলিক অ্যালকালোসিস। এখন ওইখানে আসো, ওই যে 365 মেটাবলিক অ্যালকালোসিস মানে পিএইচ বেড়ে যাবে, বাইকার্বনেট বেড়ে যাবে, পিএইচ বেড়ে যাবে, বাইকার্বনেট বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি রেসপিরেটরি। ঠিক আছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। তারপরে আমরা ওই ছকটার মধ্যে শেষে আবার যাব, সেটা গেলে ক্লিয়ার হয়ে যাবে। তবে এই যে কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, এই যে এখানে দেখবা লিস্ট আছে, তোমরা এই লিস্ট দেখার দরকার নেই, আমি যেগুলো বলছি ওই দেখে ওটা পড়ে রাখবা। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস তোমাদের এত পড়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা আসি রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস বলছিলাম ইনক্রিজ প্রোডাকশন অর রিটেনশন অফ অ্যাসিড আদার দেন কার্বনিক অ্যাসিড। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস বলো সোজা হিসাব, অ্যাসিডোসিস ডিউ টু retention or overproduction of carbonic acid. কার্বনিক অ্যাসিড, রাইট, এইটাই। তা আমরা একটু ঘোরায় বলি, কার্বনিক অ্যাসিড কোথা থেকে আসে? কার্বন ডাইঅক্সাইড থেকে, তাই না? কার্বন ডাইঅক্সাইড থেকে আসে না? কার্বনিক Yes, sir. Yes, sir. হ্যাঁ, কার্বনিক অ্যাসিড বুঝে থাকলে কার্বন ডাইঅক্সাইড, বাস এইটাই। তাহলে অ্যাসিডোসিস ডিউ টু হাইপারক্যাপনিয়া। ঠিক আছে? হাইপারক্যাপনিয়া মানে কি? কার্বন ডাইঅক্সাইড বেশি। হ্যাঁ, ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, হাইপারক্যাপনিয়া কখন হবে? ডিউ টু হাইপোভেন্টিলেশন। যে কোনো কারণেই ভেন্টিলেশনটা হচ্ছে না, মানে এক্সক্রিশনটা হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড, হাইপোভেন্টিলেশন ডিউ টু এনিকোস। এটা হলো সিম্পল ডেফিনেশন। এটা তোমার ডেভিডসনে এগুলো নাই, অন্যান্য বইয়ে আছে। আমার কাছে বইয়ে বলো বা আমার মাথায় যা ছিল, ওই যে মাঝে মাঝে বলি না, এখন দূরে থাকো বলে আর অন্য গল্প টল্প বেশি করা যায় না, মাঝে মাঝে বলি যে এই যে আমার কাছে যা ছিল সবই দিয়ে দিলাম আর কি, এখন আর আমার কাছে অতিরিক্ত কিছু নাই। কথা বুঝছো? কি বললাম ডেফিনেশন? রুল নাম্বার 26 কি বললাম? রেসপিরেটরি অ্যাসিডোসিস কি বললাম? অ্যাসিডোসিস ডিউ টু Hypercapnia ডিউ টু carbon dioxide Accumulation of- retention, ডিউ টু হাইপোভেন্টিলেশন hypoventilation. ডিউ টু এনিকোস। যে কোনো কারণেই ভেন্টিলেশন যদি এফেক্টেড হয়, তাহলে কারণগুলো, হাইপোভেন্টিলেশনের কারণগুলো আমরা খুঁজবো।
আচ্ছা, তাইলে রেসপিরেটরি অ্যালকালোসিসের সংজ্ঞা কি হবে? Alkalosis due to Hyperventilation. Hyperventilation. hypocapnia. Hypocapnia due to sustained hyperventilation. Hyperventilation due to any cause. বাস এই একটা কথা দিয়ে তুমি আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট চালাই দিতে পারবা। তুমি এইটা মাথায় রাখো, এটা বোঝার চেষ্টা করো, বাস আর কিছু দরকার নেই। এই কজটা যেটা তোমরা লিখবা, কোনো চটি বইটই পড়বা না, ডেফিনিশন যদি পড়ো পড়বা, নাইলে অন্য কোথাও থেকে বোঝার চেষ্টা করো, আর কিছু করার দরকার নেই। মেটাবলিক রেসপিরেটরি অ্যাসিডোসিস হলো অ্যাসিডোসিস ডিউ টু হাইপারক্যাপনিয়া ডিউ টু হাইপোভেন্টিলেশন ডিউ টু এনি কজ, অথবা যদি ডিউ টু বেশি হয়ে যাচ্ছে অ্যাসিডোসিস ডিউ টু মানে হাইপারক্যাপনিয়া রেজাল্টিং ফ্রম হাইপোভেন্টিলেশন অফ এনি কজ। আর অ্যালকালোসিস হলো অ্যালকালোসিস ডিউ টু হাইপোক্যাপনিয়া রেজাল্টিং ফ্রম হাইপারভেন্টিলেশন ডিউ টু এনি কজ। বাস শেষ, সিম্পল কথা। তুমি আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সব জায়গায় তুমি চালাই যেতে পারবা। এখন আমরা যদি আসি, তাইলে ওই এটার মধ্যে আবার আসি, causes of respiratory acidosis, causes of respiratory alkalosis, clinical feature, investigation, একটা একটা করে আসো, এই কথার থেকেই শেষ হয়ে যাবে। আমরা হাইপোভেন্টিলেশন অ্যাসিডোসিস এর কথা আসছি। এখানে দেখো হাইপোভেন্টিলেশন আগে এটা বুঝে নাও, তাহলে হাইপোভেন্টিলেশন মানে যে কোনো কারণে, যদি মনে করো একটা হলো অ্যাকিউট ক্রনিক, দুই রকম হতে পারে। আমরা রেসপিরেটরি সেন্টার থেকে শুরু করে এই নার্ভ, ফ্রেনিক নার্ভ, নিউরোমাসকুলার জাংশন, তারপরে রেসপিরেটরি সিস্টেমে আসো, টেনশন নিউমোথোরাক্স, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে গেল, ক্রনিকের বেলায় সিওপিডি হইলো, তাহলে তোমার অথবা চেস্ট ওয়ালের মোটা মানুষ সেটা হইলো, তো যে কোনো কারণেই হোক ভেন্টিলেশনটা হাইপো, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, সেটাই। তাহলে কারণের মধ্যে কি, আমরা যদি অ্যাকিউট ক্রনিক আলাদা ভাগ করি, ক্রনিকের মধ্যে মাথায় রাখো সিওপিডি, আর অ্যাকিউটের মধ্যে মাথায় রাখো কয়েকটা। আমরা যদি এই যে নার্ভ নিউরোমাসকুলার বললাম না, মনে করো জিবিএস, নার্ভ প্যারালাইসিস হয়ে গেছে, নিউরোমাসকুলার জাংশন, মায়াস্থেনিক ক্রাইসিস, মায়াস্থেনিয়া গ্রেভিস, তারপরে চেস্ট ওয়াল, টেনশন নিউমোথোরাক্স, চাপ দিচ্ছে, তারপরে আমরা বড় বড় জিনিসগুলো ধরি, এয়ারওয়ে অবস্ট্রাকশন, কোন সিক্রেশন অথবা রুট ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেখানে যা এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে গেছে, তাইলে এখানে কি হবে, হাইপোভেন্টিলেশন, আলটিমেটলি কি হবে, কার্বন ডাইঅক্সাইড বেশি, কার্বন ডাইঅক্সাইড বেশি হলে কি হবে, কার্বনিক অ্যাসিড বেশি, কার্বনিক অ্যাসিড বেশি কি হলে হবে, কার্বনিক অ্যাসিড বেশি হয়ে ভেঙে যাবে, ভেঙে গেলে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে। ক্লিয়ার? তোমরা এই সবটা লিখে রাখো। বুশরা শোনা গেছে? जी सर। একবারে সবটা লিখে রাখবা, যে কোনো কারণে ভেন্টিলেশন, অ্যাকিউট অর ক্রনিক, কারণ কয়েকটা ডাইনে নিজেরাই লিখে রাখবা, তারপরে লিখবা ভেন্টিলেশন, হাইপোভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, ইনক্রিজ কার্বনিক অ্যাসিড, ইনক্রিজ হাইড্রোজেন আয়ন। তো এখানে বাইকার্বনেট লেভেল কি হবে, আমরা যখন কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন বেশি পাচ্ছি, তাহলে বাইকার্বনেট কি হবে, ইনক্রিজ হবে। এটা হলো মেটাবলিক অ্যাসিডোসিসের উল্টা, হাইড্রোজেন আয়ন বেশি হবে, পিএইচ কমবে, কিন্তু বাইকার্বনেট বাড়বে। এই জন্য এই রেসপিরেটরি অ্যাসিডোসিসে বাইকার্বনেট দিয়ে চিকিৎসা করে লাভ নাই। এটা আমরা চিকিৎসা ইনভেস্টিগেশন আসতেছি। এখন তুমি ওই যে ওই পৃষ্ঠাটায় যাও, 365 রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা পাইছো, হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, আর কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে, বেড়ে গেছে। তারপরে বাইকার্বনেট কি হয়েছে, বেড়ে গেছে। এখন এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখো উপরে রেনালের বেলায় বাইকার্বনেট প্রবলেম হয়েছে আগে, কম্পেনসেট করছে আইসা কার্বন ডাইঅক্সাইড, আর এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম হয়েছে আগে, কম্পেনসেট করবে বাইকার্বনেট। আলটিমেটলি যাই হোক, এখানে অ্যাসিডোসিস হয়েছে, তার সাথে বাইকার্বনেট লেভেল বেশি, আর আমরা কার্বন ডাইঅক্সাইড তাহলে এবিজি করলে আমরা কি পাবো, পিএইচ কমে যাবে এবং বাইকার্বনেট লেভেল বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডও বেড়ে যাবে। এটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের আমরা সংজ্ঞা শিখলাম, আমরা কজ শিখলাম। আমরা যদি ইনভেস্টিগেশন করি, এখানে দেখো এখন রেসপিরেটরি অ্যাসিডোসিসে 2 নম্বর প্যারায় দেখো, দিস অ্যাসিড বেস ডিস্টারবেন্স ক্যান অ্যারাইজ ফ্রম এনি লিশন এনিওয়্যার অ্যালং দ্য নিউরোমাসকুলার পাথওয়ে ফ্রম ব্রেইন টু দ্য
রেসপিরেটরি মাসল দ্যাট রেজাল্ট ইন ইম্পেয়ার ভেন্টিলেশন। কথাটা পাইছো? সুন্দর কথা না? জি স্যার। এখন এই কারণগুলা তোমরা নিজেরাই চিন্তা করে বলবা, কারণ মুখস্থ করতে চাও না। ইট ক্যান অলসো অ্যারাইজ ডিউরিং ইন্টেনসিভ লাং ডিজিজ হোয়ার দেয়ার ইজ সিগনিফিকেন্ট মিসম্যাচিং। সেটা দরকার নাই, সেটা ক্রনিক ডিজিজ। আরো দেখো, তাহলে ক্লিনিক্যাল ফিচার কি লিখছে? ক্লিনিক্যাল ফিচার আর প্রাইমারিলি দোজ অফ আন্ডারলাইং কজ অফ রেসপিরেটরি ডিসঅর্ডার। রোগী দেখা গেল চেস্ট ওয়াল ইনজুরি হয়েছে, রোগী জিবিএস এর রোগী, মায়াস্থেনিয়া রোগী, রোগী সিওপিডি রোগী, সেইখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট করছে। তাহলে ক্লিনিক্যাল ফিচার ওই যে অ্যাসিডোসিস বলছিলা, আমরা যেটা বলছিলাম অরিজিনাল ডিজিজ প্লাস হাইড্রোজেন অ্যাসিডোসিস ইটসেলফ, এখানে দেখো অরিজিনাল ডিজিজ বাট দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন মে অলসো লিড টু ড্রাউজিনেস। এখানে কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের জন্য কিছু ফিচার হয়, সেটা হলো ড্রাউজি হয়ে যায় রোগী। আরো কিছু কথা থাকে, সোয়েটিং থাকে, পালপিটেশন থাকে, ওগুলা দরকার নাই, একটাই মাথায় রাখো, রোগী ড্রাউজি হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য রোগী অজ্ঞান, কার্বন ডাইঅক্সাইডের ফিচার একটা, হাইপারক্যাপনিয়ার ফিচার একটা, অরিজিনাল ডিজিজের। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হলো? ক্লিনিক্যাল ফিচার অফ অরিজিনাল ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার অফ হাইপারক্যাপনিয়া। তাহলে ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন ওই যে ওই পৃষ্ঠার মধ্যে দেখাইলাম 365 এবিজি করব আর অরিজিনাল ডিজিজের ইনভেস্টিগেশন করব। চিকিৎসা কি করব? চিকিৎসা এখন আমরা তো এই কার্বন ডাইঅক্সাইড আমরা কি করব? এখন কিছু করার নাই, আমরা আমাদের করতে হইলে এখানে যেটা করতে হবে, এক কথায় যদি বলি, একটা কথায়, এনশিওর এডিকুয়েট ভেন্টিলেশন, এনশিওর এডিকুয়েট ভেন্টিলেশন। এখন সেইখানে তুমি যদি চেস্ট ওয়াল ইনজুরি হয়ে থাকে, যা করার তাই করতে হবে, টেনশন নিউমোথরে তাই করতে হবে। যদি নিউরোমাসকুলার জাংশন অ্যাবনরমালিটি জিবিএস হয়ে থাকে, আইসিইউ তে নিয়ে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিতে হবে। সিওপিডি হলে ব্রঙ্কোডাইলেটর দাও, স্টেরয়েড দাও, এডিকুয়েট ভেন্টিলেশনটাকে তোমাকে এনশিওর করতে হবে। এটা এক নাম্বার কজ। আর এটা হলো অরিজিনাল ডিজিজ যে থাকে তাকে এনশিওর এডিকুয়েট ভেন্টিলেশন প্লাস অরিজিনাল ডিজিজের চিকিৎসা, এটাই হলো চিকিৎসা। এটা ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বলি তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের সংজ্ঞা পড়লাম। অ্যাসিডোসিস ডিউ টু হাইপারক্যাপনিয়া ডিউ টু হাইপোভেন্টিলেশন ডিউ টু এনি কজ। কজের মধ্যে নিউরোমাসকুলার, নার্ভ, চেস্ট ওয়াল, এয়ারওয়ে, অ্যাকিউট, ক্রনিক, বিভিন্ন ভাবে যেভাবেই বলো সেটা। ক্লিনিক্যাল ফিচার হলো অরিজিনাল ডিজিজের, আর ক্লিনিক্যাল ফিচার হলো হাইপারক্যাপনিয়ার, এটা ড্রাউজি হবে। আর যদি সিকোয়েন্স তোমরা এরও দিয়ে খাতার মধ্যে লিখে রাখবা, হাইপোভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, কার্বনিক অ্যাসিড বেড়ে গেছে, এটা ডিসোসিয়েশন হয়ে হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, পিএইচ কমছে, বাইকার্বনেট বেড়ে গেছে। এই তো এটা যখন কম্পেনসেট করবে, কিডনি কি করবে? কিডনি আবার সেই হাইড্রোজেন আয়নটাকে এক্সট্রেক্ট করতে যায় বাইকার্বনেট আরো রিটেনশন করবে, আলটিমেটলি বাইকার্বনেটটা বেশিই থাকতে থাকবে। তাহলে আমরা যদি পিএইচ দেখি, পিএইচ দেখলে অ্যাসিডোসিস বুঝতে পারবো, কিন্তু মেটাবলিক না রেসপিরেটরি এটা বুঝতে হলে তোমাকে বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড দেখতে হবে, তাই না? বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড দেখলে বুঝতে পারবা এটা রেসপিরেটরি না মেটাবলিক, শুধু পিএইচ দেখলে হয় না। ঠিক আছে? তাহলে এটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এখন আমরা রেসপিরেটরি অ্যালকালোসিসের তো সংজ্ঞা আমরা আগেই পড়ে ফেলছি। এটা হলো অ্যালকালোসিস ডিউ টু হাইপোক্যাপনিয়া ডিউ টু হাইপারভেন্টিলেশন ডিউ টু এনি কজ। শেষ। এখন হাইপারভেন্টিলেশনের কারণের মধ্যে বহুবিধ কারণ, কিছু তোমাদের জানা আছে। আমরা ওইখানে ডান পাশে দেখো 367 ডান পাশে লেখা অ্যাংজাইটি, এটা হলো অ্যাংজাইটিতে হাইপারভেন্টিলেশন হয়। তারপরে আরো কিছু কিছু কমন, যেমন হিস্টেরিক্যাল ওভারভেন্টিলেশন, হিস্টেরিক্যাল ওভারভেন্টিলেশন। আমি একটু ফোনটা ধরে নেই, তোমরা মুখস্থ করতে একটু। হ্যাঁ, হ্যালো, দিনার 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 হ্যাঁ হ্যাঁ, বললাম না কনসালটেন্ট দিনার আছে, আরো একটু কে কে আছে? ও দিনারের নাম্বার আছে, কথা বলবা? আচ্ছা, আমি একটু আমি একটু ক্লাসে, তোমাকে একটু পরে দিই, বাইরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? এই যে কারণের মধ্যে একটা হিস্টেরিক্যাল হাইপারভেন্টিলেশন হলো সবচেয়ে কমন। আর একটা হলো তোমাদের যদি দুই একটা মাথায় রাখতে, আর একটা সেলিসাইলেট পয়জনিং, সেলিসাইলেট পয়জনিং যেটা হাইপারভেন্টিলেশন হয়। এখানে দেখো কারণের মধ্যে লেখা আছে, কিন্তু ইন জেনারেল কারণ বইয়ের মধ্যে ওই বিরাট লিস্ট দেওয়া আছে। এটা যে কোনো রেসপিরেটরি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা অন্য কিছু যেটাতে রেসপিরেটরি রেট সবসময় বেশি থাকতেছে, হাইপারভেন্টিলেশন হচ্ছে,
আবার ব্রেন স্টিমের কিছু ডিজিজ, সেগুলা থিওরিটিক্যালি এগুলো সম্ভব যে ভেন্টিলেশন বেড়ে গেছে রেসপিরেটরি সেন্ট্রাল স্টিমুলেশনের জন্য বা রেসপিরেটরি ইন্টেন্সিটির জন্য হতে পারে। তোমরা যদি কম মনে রাখতে চাও ওই ডেফিনেশন মাথায় রাখো, আর হিস্টেরিক্যাল হাইপারভেন্টিলেশন মাথায় রাখো, অ্যাসপিরিন পয়জনিং এগুলো মাথায় রাখো। এই যে ডান পাশে এখানে লেখা আছে একটা কারণ, এটা কারণের মধ্যে মেইনলি রেসপিরেটরি এবং নিউরোলজিক্যাল। আর যদি এক কথায় দুইটা মাথায় রাখতে চাও, একটা হলো হিস্টেরিক্যাল হাইপারভেন্টিলেশন, অ্যাসপিরিন পয়জনিং, স্যালিসাইলিক পয়জনিং, বা শেষ। ক্লিনিক্যাল ফিচার এখানে দেখো, ক্লিনিক্যাল ফিচার সেম, ওই যে অ্যালকালোসিসের ক্লিনিক্যাল ফিচার ওখানে বলছিলাম টিটানি, ওখানেও টিটানি, আর অরিজিনাল ডিজিজের ফিচার। অরিজিনাল ডিজিজের যা ফিচার, অরিজিনাল ডিজিজের আমরা যদি সেই ক্লিনিক্যাল ফিচার নেই সেটা, আর এটা হলো টিংলিং সেন্সেশন। এই যে নিচে দেখো প্রসেস সাইন, বোস্টেক সাইন, মেবি পজিটিভ, সিজার হইতে পারে, এবং ওই যে মানে টিংলিং সেন্সেশন, টিটানি, এগুলো সবই হইতে পারে। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিসের ডেফিনেশন হলো অ্যালকালোসিস ডিউ টু hypocapnia due to hyperventilation due to any cause, as for example salicylate poisoning, hysterical hyperventilation, রোগীর প্রেজেন্টেশন হবে অরিজিনাল ডিজিজের, প্লাস টিটানি হবে, টিংলিং সেন্সেশন হবে, বাচ্চাদের হলে অনেক সময় কনভালশন হয়। চিকিৎসা কি, ওই যে নিচে দেখো ম্যানেজমেন্ট ইনভলভ কারেকশন অফ আইডেন্টিফাইড কজ, অ্যাংজাইটি, এগুলা ডিপ ব্রিদিং, এগুলা কি, এগুলা কজ ট্রিটমেন্ট, এগুলা বড় যেরকম ফিচার থাকবে সেরকম ফিচার, আর অরিজিনাল ডিজিজ সেটার চিকিৎসা করতে হবে। এখন আমরা ওই যে পৃষ্ঠাটা যাও দেখি 365 ওখানে দেখো রেসপিরেটরি অ্যাসিডোসিসে যেটা বলতেছিলাম না, পিএইচ কমে গেল, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, বাইকার্বনেট বেড়ে গেল। তাহলে অ্যালকালোসিসে কি হবে, পিএইচ বেড়ে গেল, কার্বন ডাই অক্সাইড কমে গেল, বাইকার্বনেট কমে গেল। তাহলে যে এখানে রেসপিরেটরি অ্যালকালোসিসে বাইকার্বনেট কমে, আর মেটাবলিক অ্যাসিডোসিসে বাইকার্বনেট কমে। কাজে আমরা যদি শুধু পিএইচ ধরি, অ্যাসিডোসিস অ্যালকালোসিস বুঝতে পারবো। আমরা যদি কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট লেভেল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা মেটাবলিক না রেসপিরেটরি। আমার মনে হয় যে অনেকগুলা ডিজিজ হয়েছে, আমার মনে হয় যে যদ্দূর পড়াইছি আমার ধারণা কিছু বোঝার কথা। এক্সেপশন, সবকিছুরই তো এক্সেপশন আছে, যে সবই বোঝার কথা, এতবার রিপিট করছি, তোমরাও শুনছো। তো এক্সেপশনটা কি? এক্সেপশনটা হলো মোবাইলটা এখানে রেখে একটু ওইদিকে ঘুরতে গেলাম, অথবা মোবাইলটা রেখে ঘুমাইতেছি, অথবা এরকম কিছু যদি হয়ে থাকে আর কি। মামা ক্লিয়ার তো? হ্যাঁ, জি স্যার। Yes, sir. অর্পিতা, অর্পিতা এখন নাই, আছে? এখন নাই, ও এনে রেখে চলে গেছে। তারপরে ইয়ে আছে, ওই রিজা কি আসছিল? জি স্যার, আসছে স্যার। তো উনি কি করেন? উনি কি ঘুমতে দেরি করে ওঠেন? আচ্ছা, তারপরে তোমার যারা ছিল তারা দুই একজন নাই। তাসমিয়া আসো? জি স্যার, আছি স্যার। তো কিন্তু ওই যে অর্পিতা মনে হয় চলে গেছে। সাবলাইম আছে নাকি? জি স্যার, আছে। আচ্ছা, শুনতে পাচ্ছ সব? জি স্যার, শুনতে পেয়েছি। এখানে আছে কে? অর্পিতা? স্যার, অর্পিতা আছে। আচ্ছা, না অর্পিতাই বলছো না অন্য আরেকজনে বলছো? না অন্য স্যার, আরেকজন? আমি বুশরা বলছি, কিন্তু স্যার অর্পিতা আছে, ওর মাইকে সমস্যা হচ্ছে, ও আছে বললো মেসেজে। আচ্ছা, ঠিক আছে, আছে। আচ্ছা, যতটুকু বললাম কোনো ঝামেলা আছে? নো স্যার। কোনো নো ঝামেলা নেই। স্যার। আমি আরেকটু কন্টেন্ট, আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি ইচ্ছা করি যে আজকে কন্টেন্ট কম থাকুক, কারণ এটা খুবই জটিল জিনিস। আমি আবার 2 মিনিট আবার প্রথম থেকে তোমার ওই চার্টটা সামনে রেখে, ওই যে 365 অ্যাসিডোসিস মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাবে, পিএইচ কমে যাবে, আর অ্যালকালোসিস মানে উল্টাটা। মেটাবলিক অ্যাসিডোসিস মানে অ্যাসিডোসিস ডিউ টু ইনক্রিজ রিটেনশন অর প্রোডাকশন অফ অ্যাসিড আদার দেন কার্বনিক অ্যাসিড। আরেকটা ডায়রিয়া যদি বলি তাহলে লস অফ বাইকার্বনেটে চলে আসে, এটা গেল। আর একটা হলো আমরা যদি কারণ বলি তাহলে ওই যে রিটেনশন মানে রেনাল ফেলুর, ওভার প্রোডাকশন মানে কিটোএসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস অথবা কোনো পয়জনিং, আর বাইকার্বনেট লস মানে ডায়রিয়া। এই হলো কজ। আর যদি ক্লিনিক্যাল ফিচার বলি মেটাবলিক অ্যাসিডোসিসের, তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ অরিজিনাল ডিজিজ, রোগীর ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল রেনাল ফেলুর, অলিগুরিয়া, ডায়রিয়া হইছে। আরেকটা হলো অ্যাসিডোসিসের অ্যাসিডোসিসের জন্য কি হয়? ভমিটিং, রেসপিরেটরি হাইপারভেন্টিলেশন, আর নিউরোলজিক্যাল ড্রাউজি হয়।
আর একটা হলো ফ্লুইড ইলেকট্রোলাইট, একটা অরিজিনাল ডিজিজ, একটা অ্যাসিডোসিস আর একটা ফ্লুইড ইলেকট্রোলাইট। ফ্লুইড ইলেকট্রোলাইট কিছু কিছু ক্ষেত্রে অবভিয়াস, যেরকম কিটো অ্যাসিডোসিসে ডিহাইড্রেশন থাকবে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স পাবো, পার্টিকুলারলি হাইপারক্যালেমিয়া। এই ইনভেস্টিগেশন কি করব? অরিজিনাল ডিজিজ যেমন রেনাল ফাংশন টেস্ট, তারপরে ডায়াবেটিসের জন্য ব্লাড সুগার, HbA1c, আর একটা হলো এবিজি করব, পিএইচ দেখবো, বাইকার্বনেট দেখবো, কার্বন ডাইঅক্সাইড লেভেল। চিকিৎসা কি? অরিজিনাল ডিজিজ, ওখানে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, রেনাল ফেলিউরের চিকিৎসা, অ্যাসিডোসিসের জন্য বাইকার্বনেট, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা পটাশিয়াম বেশি থাকলে কারেকশন করতে হবে। এই হলো মেটাবলিক অ্যাসিডোসিস। আর মেটাবলিক অ্যালকালোসিস হলো অ্যাসিড কমে যাবে, এটা দুই কারণে হয়। অ্যাসিড কমে যাওয়া আদার দেন কার্বনিক অ্যাসিড। তো অ্যালকালোসিস ডিউ টু রিডাকশন অফ অ্যাসিড ইন দ্য বডি, সেটা এরকম ডেফিনেশন এখানে লেখা নাই, কিন্তু এটাই মিন করে। কারণ যদি বলি, একটা হলো ভলিউম ডিপ্লেশন, ভমিটিং, আর একটা হলো হাইপোক্যালেমিয়া ডিউ টু এনি কজ। ভমিটিং হইলে একটা হলো অ্যাসিড লস হয়েছে, আবার হাইপোভলিমিয়া হওয়ার জন্য সোডিয়াম রিটেনশন। সোডিয়াম রিটেনশন হইলে এর এগেইনস্টে পটাশিয়াম লস হয়, হাইড্রোজেন আয়ন লস হয়। এই হলো তোমার মেটাবলিক অ্যালকালোসিসের প্যাথোফিজিওলজি। চিকিৎসা কি? অরিজিনাল ডিজিজ, এখানে ভলিউম রিপ্লেস করতে হবে, আর ওখানে পটাশিয়াম কারেকশন করতে হবে, আর কিছু না। আর ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স কারেকশন করতে হবে। এই আর যদি আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস বলি, অ্যাসিডোসিস ডিউ টু হাইপারক্যাপনিয়া ডিউ টু হাইপোভেন্টিলেশন ডিউ টু এনি কজ। অর্থাৎ হাইপোভেন্টিলেশন এর দিয়ে যদি লেখো হাইপারক্যাপনিয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইড বেশি, তারপরে হাইড্রোজেন আয়ন বেশি এবং বাইকার্বনেট বেশি। কারণের মধ্যে ক্রনিক একটা মাথায় রাখতে হবে সিওপিডি, আর অ্যাকিউটের মধ্যে নিউরোমাসকুলার, নার্ভ, তারপরে মনে করো চেস্ট ওয়াল, সমস্ত কারণে এটা হতে পারে। চিকিৎসাটা কি? এডিকুয়েট ভেন্টিলেশনটা এনশিওর করতে হবে বাই ট্রিটিং দি অরিজিনাল ডিজিজ, আর যদি প্রয়োজন হয় আর্টিফিশিয়াল ভেন্টিলেশন। এই আর কিছু না, আর কিছু দরকার নাই। ক্লিনিক্যাল ফিচার অরিজিনাল ডিজিজ, আর হলো ড্রাউজিনেস ডিউ টু হাইপারক্যাপনিয়া। আর ইনভেস্টিগেশন অরিজিনাল ডিজিজের ইনভেস্টিগেশন, আর এবিজি করতে হবে। এবিজিতে কি হবে? পিএইচ কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, বাইকার্বনেট বেড়ে যাবে। আর রেসপিরেটরি অ্যালকালোসিস ডিউ টু হাইপোভেন্টিলেশন লিডিং টু হাইপোক্যাপনিয়া। তো হাইপোক্যাপনিয়া হলে কি হবে? হাইপোক্যাপনিয়া হলে তোমার কার্বনিক অ্যাসিড কমে যাবে, তারপরে কার্বনিক অ্যাসিড কমে গেলে হাইড্রোজেন আয়ন কমে যাবে, আবার বাইকার্বনেটও কমে যাবে। চিকিৎসাটা কারণের মধ্যে হিস্টেরিক্যাল হাইপারভেন্টিলেশন, স্যালিসাইলিক পয়জনিং। চিকিৎসাটা অরিজিনাল ডিজিজ। আর হিস্টেরিক্যাল হাইপারভেন্টিলেশন হইলে অনেক সময় ওই যে পলিথিন ব্যাগ দেওয়া, অন্য ব্যাগ দিয়ে রিব্রিদিং করলে কার্বন ডাইঅক্সাইড রিব্রিদিং করে লেখা আছে, এই হলো চিকিৎসা। ঠিক আছে? আমার মনে হয় যে আমার শিখা হয়ে গেছে আর কি, তোমাদের হয়েছে কিনা। তো আমি অন্য কিছু পড়াইতে পারতাম, ইচ্ছা করে কন্টেন্ট কম নিছি যে এটা শিখে ফেলবা। এটা যদি এইটুক বুঝতে না পারো, তাহলে আর কেউ বুঝাইতে পারবে না, আর জীবনেও বুঝবা না। তুমি মেডিসিন পড়ো, সার্জারি পড়ো, গাইনি পড়ো, এইগুলো লাগবে। ওমামা ঠিক আছে? জি স্যার। রোল নাম্বার 10। রেসপিরেটরি অ্যাসিডোসিসে কিডনি কিভাবে কম্পেনসেট করে স্যার? কিডনি কি করবে? রেসপিরেটরি অ্যাসিড তুমি হিসাব করো, আমার কি হলো? কার্বনিক অ্যাসিড বাড়লো, কার্বনিক অ্যাসিড বাড়িয়ে ডিসোসিয়েশন হইলে কি হলো? হাইড্রোজেন আয়ন বাড়লো, আর কি হলো? তোমার আরেকটা হলো বাইকার্বনেট বাড়লো। তাহলে হাইড্রোজেন আয়ন যখন বাড়লো, তখন কিডনি কি করবে? সেই হাইড্রোজেন আয়নকে এক্সক্রিট করবে। সেই হাইড্রোজেন আয়ন যখন কিডনিতে এক্সক্রিট করে, একটা হাইড্রোজেন আয়ন এক্সক্রিট করবে, একটা বাইকার্বনেট রিটেন করে। ওই যে রেনাল টিউবুলে গাইটন যদি বিক্রি হয়ে না থাকে, অনুযায়ী দেখবা টিউবুলার সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হলো, একটা হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলো, একটা বাইকার্বনেট শরীরে আসলো। অর্থাৎ কিডনি হাইড্রোজেন আয়ন এক্সক্রিট করতেছে, এটা কম্পেনসেট করার জন্য বিনিময়ে বাইকার্বনেট ব্লাডে নিয়ে আসতেছে। ফলে হলো কি? পিএইচ রোগীর কম ছিল, বাইকার্বনেট এমনিই বেশি ছিল, আরো বাড়ায় দিল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো কথা কারো আছে? আমি রোল 27 স্যার, আমি প্রেজেন্ট আছি, আমার অডিও কানেক্ট হচ্ছিল না। কিন্তু তুমি শুনতে পারছো? জি স্যার। শুনতে পারছো? সব পুরোটা বুঝতে পারছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এটা কেউ যদি না ঘুমাইয়া থাকে, আরেকটা হতে পারে যে, কারণ এটা তো আমি করছি একবার না, আমি কয়েকবার রিপিট করছি, না বুঝার কোনো কারণ নেই। এটা একবারে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে তোমরা খাতার মধ্যে মনের মাধুরী মিশাইয়া লিখে ফেলো।
আর বইয়ের থেকে খালি পৃষ্ঠাগুলা দেখবা, বেসিক জিনিসগুলা কোথায় কোথায় কি কি লেখা আছে, অতিরিক্ত যা লেখা আছে সেটা তোমার বোঝারও দরকার নাই, পড়ারও দরকার নাই। যদি কারো ফিজিওলজির বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে সুন্দর করে বুঝবা, যেটা না বুঝবো এটা বোঝার দরকার নাই। অনেক কারণ এখানে লেখা আছে এলোমেলো, সেগুলোও দরকার নাই। যেগুলো বলছি ঠিক এইটুকুই মাথায় রাখো, ঠিক আছে? এটুকুই হবে। আর আর কোনো কথা যদি না থাকে তাহলে স্যার আমি রোল 14 স্যার আমি প্রেজেন্ট ছিলাম। আনিকা, জি স্যার। আচ্ছা শুনতে পারছো সব? জি স্যার শুনতে পেরেছে। টুইঙ্কেল দয় আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, শুনতে পারছো জি ক্লিয়ার? স্যার। আচ্ছা ঠিক আছে। আর স্যার রিজা আছে? স্যার আসি। রিজা আছে? আসে নাই? স্যার আসছে স্যার, ও কথা বলতেছে তো। কই? স্যার ও আছে স্যার। তুমি তো, ও তো বলতেছে না, তুমি তো বলতেছো। স্যার ওর মাইক অন কিন্তু শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, না স্যার ওরে ওর নামও আছে স্যার, রিফাত জাহান রিজা। রিফাত জাহান রিজা, হ্যাঁ এটা তো জি স্যার আছে আমার 93। সামনে। জি স্যার। হ্যাঁ আমার তো লিস্ট আছে, আমি বারবার খুঁজি কেন, ও মাঝে মাঝে ফাঁকি ঝুঁকি মারে, এই জন্য আমি খুঁজি। আগামীকাল আমিনুল ভাই নিবে ক্লাস, আমরা পরের সপ্তাহেও ওই একটু একটু করে কন্টিনিউ করব। তো তোমরা আমার মনে হয় যে বুশরা ওমামা আমাকে একটু এসএমএস করে দিয়ে দিবা যে এই জিনিসগুলো একটু রিপিট করা দরকার। আমরা যেহেতু কন্টিনিউ করব সুতরাং একটু আলাপ আলোচনা করতে থাকি। এমনিও তো তোমরা আমাদের সাথে কথা বলো না, আমি মাঝে মাঝে ফোন করি, মাঝে মাঝে তো একটু কথাবার্তা হওয়া ভালো এই উসিলায়, নাকি বলো? জি স্যার। হ্যাঁ, তো জি স্যার। সেই একটু যোগাযোগটা থাকো আর পড়াশোনা করতে থাকো। আমরা একটু ডিজাইন করতেছি কিভাবে পরীক্ষা নিব। আর তোমরা যে ছোট ছোট করে যে টপিকস গুলা, যে এই জিনিসগুলো একটু রিপিট করলে ভালো হয় বা এই জিনিসগুলা ক্লিয়ার না, মোটামুটি যেগুলো হয়েছে এর মধ্যে, তার থেকে তোমরা আমার লেকচার গুলা, আমার হিস্ট্রি শিট গুলা, আমার ক্লাসগুলা দেখবা, এগুলার মধ্যে অনেক কিছুই কভার করা আছে। আমি নুরভাই পড়াচ্ছি, যেখানেই থাকুক ছোটখাটো জিনিস আমাকে দিও। স্যার আমাদের একটা অ্যাবডোমিনাল পেইনের লেকচার হয়েছিল না, আপনি স্যার নিয়েছিলেন অ্যাবডোমিনাল পেইনের, যেটার মধ্যে হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো ডিজিজ একবারে কভার করছেন। ওগুলো, ওটা যদি একবার টাইম হয় তাহলে আমাদেরকে অ্যাবডোমিনাল জাস্ট ওই পেইন লেকচারটাই আরেকবার রিভিউ করে দিন, লেকচারটা। ভালো হয় স্যার। অনেকগুলো ডিজিজ, অনেকগুলো আচ্ছা, ডিজিজ তাহলে লেকচারটা তো আরেকবার। এখানে দেখানো যাবে, তো লেকচারটাও বলতে পারি। লেকচারটা তোমরা খাতাটা গুছায় রাখো, লেকচারের প্রেজেন্টেশনও দেখাইতে পারি, এমনিও বলতে পারি। আচ্ছা আলাপ করবো না। স্যার তো যাই হোক, প্রেজেন্টেশন না দেখালেও খালি মুখে মুখে বলে দিলেও হবে মুখে মুখে, আচ্ছা আরেকবার। মুখে মুখে বলে দিব যে তোমরা অ্যাবডোমিনাল পেইন এইরকম আরো ছোট ছোট যে জিনিসগুলো আছে তোমরা আমাকে মেসেজ দিয়ে দিবা, 2-3 জনে মিলায়া, 3 ব্যাচে মিলায়া, রেগুলার ব্যাচ সবাই মিলায়া আমাকে কয়েকটা মেসেজ, ঠিক আছে? পড়াশোনা জি করতে স্যার। থাকো, পরীক্ষা তো কোনো না কোনো সময় হবে, কিন্তু তখন হয়তো বা খুব তড়িঘড়ি করে এই কাজগুলো গোছাইতে হবে। আমরা শুধু, আমার স্যাটিসফ্যাকশন হবে শুধু কেস গুলা একটু দেখানো, সেইটুকুই, আর কিছু না। কিন্তু থিওরিটিক্যালি ব্লকে আমরা যা পড়াই তার চাইতে বেশি পড়ানো গেছে, কেননা কারণ ওখানে তো গ্রুপ ওয়াইজ টাইম শেষ হয়ে যায়, এখানে অনেক টাইম পুরো ব্যাচকে পারছি অনেক কন্টেন্ট, কাজেই সেটা তোমরা আমার মনে হয় কভার করে ফেলো। কভার না করলে ঝামেলায় পড়বে। আমরা কেস গুলা দেখাবো, তখন আর পড়াবো না, আমরা খাতা চেক করবো, হ্যাঁ এটা লেখা আছে, এটা পড়ানো আছে, এটা হলো এই কেস, এটা হলো এই কেস, আর কোনো সময় নেব না। আর এক্সামিনেশন মেথড গুলা একটু একটু প্র্যাকটিস করবা, নাহলে আবার থার্ড ইয়ার থেকে শুরু করতে হবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাকে একটু মেসেজ দিয়ে দিও, ঠিক আছে? খোদা হাফেজ, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, Thank sir. you, sir. Thank you. Thank you, sir. Thank you, sir.